ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। গ্রামার সম্পর্কে একটা এমন ধারণা তোমাদেরকে দিব, যেই ধারণা অনুসারে তোমরা যদি পড়াশোনা করো তাহলে গ্রামার পৃথিবীর সব থেকে সহজ নিয়মে গ্রামার হবে। মানে অ্যাকচুয়াল হচ্ছে গ্রামার এইভাবেই পড়তে হয়। এখন যদি আমরা বই সিস্টেমে পড়ি বা বিভিন্ন টিচাররা যেভাবে শেখাচ্ছে ওই সিস্টেমে পড়তে গেলে গ্রামারটা একটু কঠিন হয়ে যায়। বাট আমি এখন তোমাদেরকে যেটা দিব, এইটা যদি এই রুলসটা যদি প্রতিদিন ফলো করো তাহলে গ্রামারকে মনে হবে দুধ ভাত। তো চলো আমরা আসলে কোন রুলসটা দেখবো এবং কিভাবে এটা পড়বো এটা একটু দেখে আসি। দেখো, ফার্স্ট অফ অল আমরা উপরে গ্রামার লিখে রেখেছি। এখন গ্রামার বলতে আসলে কিরকম, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন গুলোতে আসলে কি আসে? বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন গুলোতে আসে সেন্টেন্স, অর্থাৎ তোমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে। এই সেন্টেন্সটার বিভিন্ন অংশ থেকে তোমাদের কোশ্চেন করা হবে, যে এই সেন্টেন্সটার এই অংশটা নাউন না প্রোনাউন, বা এই অংশটা রাইট ফর্ম অফ ভার্বের কোন ফর্ম বসবে, বা একটা সেন্টেন্স দেওয়া থাকবে তাকে বলা হবে ভয়েস না ন্যারেশন। সো আসলে ডিরেক্ট যদি তুমি পড়াশোনা করতে যাও তাহলে দেখবে যে একটা সময় তুমি তোমার হচ্ছে সেন্টেন্স পড়তে গেলে বা গ্রামার পড়তে গেলে তোমার সমস্যা হয়ে যাবে। বাট আজকের ক্লাস দেখার পরে তোমার কাছে গ্রামারটা এত ইজি লাগবে যে তুমি গ্রামার পড়বা আর আমার কথা ভাববা। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা বলে দিই আমরা এখন যেখান থেকে ক্লাস দিচ্ছি সেটা হচ্ছে রাজশাহী লুমিনাস, আর এইটার হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে এসএ এডুকেশন। আসো আমরা একটু দেখি সেন্টেন্সটাকে কিভাবে করতে হয়। আচ্ছা দেখো, এখানে একটা সেন্টেন্স আছে। আমরা সবাই জানি মানুষের মৌলিক চাহিদা কয়টি, তাই না? আমরা সবাই জানি মানুষের মৌলিক চাহিদা 6টি। ঠিক একইভাবে সেন্টেন্সেরও মৌলিক চাহিদা আছে। দেখে আসি সেন্টেন্সের আসলে মৌলিক চাহিদা কি। দেখো, সেন্টেন্সের মৌলিক চাহিদা হচ্ছে 3টা। আমরা সবাই জানি সেন্টেন্সের মৌলিক চাহিদা 3টা। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, আর আরেকটা হচ্ছে অবজেক্ট। এই 3টাকে বলা হয় সেন্টেন্সের মৌলিক চাহিদা। এই 3টাকে বলা হয় সেন্টেন্সের মৌলিক চাহিদা। যেমন মানুষের মৌলিক চাহিদা 6টি, আগে ছিল 5টি, এখন 6টি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন। সো এরকম হচ্ছে সেন্টেন্সের মৌলিক চাহিদা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন মানুষের যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ চাহিদা কোনটা, মানে মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদা ছাড়া মানুষ বাঁচবে না, সেটা হচ্ছে খাদ্য। খাদ্য, সেটা হচ্ছে আমাদের খাদ্য। ঠিক এই খাদ্যটা হচ্ছে, এরও একটা মৌলিক চাহিদা আছে। এই যে দেখো, সেন্টেন্সের খাদ্য কি? সেন্টেন্সের খাদ্য হচ্ছে ভার্ব। সেন্টেন্সের খাদ্য কি? সেন্টেন্সের খাদ্য হচ্ছে ভার্ব। ঠিক আছে? সো আসো আমরা সেন্টেন্সের খাদ্য সম্পর্কে জানবো, কিন্তু সেন্টেন্সের খাদ্য সম্পর্কে জানার আগে আরো অনেক কিছু জানবো। আমরা সকলে জানি যে আমরা এখান থেকে পুরো গ্রামারটাই নিয়ে নেব। এখন আমরা যে তোমাদেরকে যে ক্লাসটা করাচ্ছি এই ক্লাসের মাধ্যমে পুরো গ্রামারটা তোমাদেরকে একদম হাতে কলমে করে দিচ্ছি। এখান থেকে পুরো গ্রামার ধারণা তোমরা পেয়ে যাবা। দেখো, এই যে দেখো সাবজেক্টের একটা অংশ আছে, আর এই যে দেখো অবজেক্টের একটা অংশ আছে। আমি অবজেক্ট লিখলাম, এর একটা কারণ আছে। এই যে দেখো, একটা সাবজেক্টের একটা অংশ আছে, একটা অবজেক্টের অংশ আছে। এই সাবজেক্ট আর অবজেক্টের নিচে এভরি টাইম নাউন অথবা প্রোনাউন ছাড়া আর অন্য কোনো কিছু বসবে না। এভরি টাইম নাউন অথবা প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসতে পারে না। একইভাবে অবজেক্টের নিচেও নাউন অথবা প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসতে পারে না। মানে অবজেক্টের এই অংশটাতে নাউন অথবা প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসতে পারে না। এইটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। কেন? যখন আমরা গ্রামার পড়বো, কোন অংশটা পড়ছি এইটা আমরা লিখে রাখবো। ধরো তুমি গ্রামারের প্রোনাউন অংশ পড়ছো, তার মানে খাতার উপরে লিখে রাখবো তুমি সাবজেক্ট অথবা তুমি অবজেক্ট অংশটা পড়ছো, মাঝখানে কি ভার্ব এই অংশটা পড়ছো। যখন তুমি নাউন অথবা প্রোনাউন পড়বা তখন তুমি খাতার মধ্যে লিখে রাখবা যে আমি সাবজেক্টের এই অংশ পড়ছি এবং অবজেক্টের অংশটা পড়ছি। এবার আসো, আমরা অনেকে এই সেন্টেন্সের অনেক কিছুই জানি না, অনেক কিছু আমাদের স্যার আমাদেরকে দেখাচ্ছে না বা আমাদের বইগুলো আমাকে দেখাচ্ছে না। বাট আমি তোমাদেরকে এখানে দেখাবো। দেখো, এই যে দেখো একটা প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে কি কি বসে আবারও বলে দিচ্ছি। এইটা পৃথিবীর সব থেকে সহজ ক্লাস, পৃথিবীর সব থেকে সহজ ক্লাস, যেটা করার মাধ্যমে তুমি গ্রামার সম্পর্কে ব্যাপক একটা ধারণা পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, শুধু ধারণা পাবা না, অনেক কিছু শিখেই এখান থেকে যাবা। আচ্ছা আসো দেখো, এই যে দেখো অংশটা প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন অংশতে কি কি বসে এটা আমাদেরকে অনেকে শেখায় না। এই প্লাস চিহ্ন অংশটাতে অক্সিলিয়ারি ভার্ব বসে, আমি সংক্ষেপে এভি লিখলাম, এভি মানে অক্সিলিয়ারি ভার্ব, অথবা হচ্ছে মডাল ভার্ব বসে। এই যে দেখো, হয় অক্সিলিয়ারি ভার্ব বসে আর না হয় মডাল ভার্ব বসে। ওকে, ঠিক একইভাবে এই প্লাস চিহ্নতে বসে। আচ্ছা, এই প্লাস চিহ্নতে আরো একটা জিনিস বসে, সেটাও আমরা বসাই দিই, সেটা হচ্ছে অ্যাডভার্ব বসে।
সেটা হচ্ছে অ্যাডভার্ব বসে। এই যে দেখো এই প্লাস চিহ্নটাতে কি বসে? অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব অথবা অ্যাডভার্ব। বাট আমাদেরকে এগুলা কি শেখানো হয় না। তো আমরা যারা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিচ্ছি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো এই যে প্লাস চিহ্নটা দেখতেছো, এই প্লাস চিহ্নতে কি কি বসে? এই প্লাস চিহ্নতে বসে হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন। আর আরেকটা বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর আরেকটা বসে হচ্ছে অ্যাডভার্ব, সরি অ্যাডভার্ব না, এইখানে বসে হচ্ছে আর্টিকেল। এই যে দেখো এই অংশটা, অর্থাৎ তুমি যখন পড়াশোনা করবা, ধরো তুমি অ্যাডজেক্টিভ নিয়ে পড়াশোনা করছো, তখন তুমি কি করবা? তুমি এই প্লাস চিহ্নটা নিয়ে পড়াশোনা করছো। ধরো তুমি প্রেপোজিশন নিয়ে পড়াশোনা করছো, তখন তুমি চিন্তা করবা তুমি এই অংশটা নিয়ে একটা সেন্টেন্সের এই অংশটা পড়াশোনা করছো। খাতার উপরে এইভাবে লিখে রাখবা যে আমি এই অংশটা পড়াশোনা করছি। তাহলে কি হবে? পরীক্ষার হলে কোনো রকম কনফিউশন তোমার সৃষ্টি হবে না যদি তুমি এইভাবে পড়াশোনা করো। আর যদি তুমি একটা সিস্টেমে পড়াশোনা করে যাও, তাহলে পরীক্ষার হলে কনফিউশন সৃষ্টি করতেই হবে। মানে গ্রামারটাই আসলে কনফিউশন। আচ্ছা আসো, এরপরে লক্ষ্য করো এই যে ভার্ব যে অংশটা আছে, এই অংশটা আসলে কি? দেখো আমি ভার্বটাকে রেখেছি, এটাকে কিন্তু আমি বলেছি সেন্টেন্সের খাদ্য। একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকতে নাও পারে, অবজেক্ট থাকতে না পারে, শুধু একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়। যেমন তুমি কাউকে যদি বলো গো, এটাই কিন্তু একটা সেন্টেন্স, ভার্ব। বাট এইখানে যদি তুমি একটা সাবজেক্ট নাও বসাও, তাও তোমার কোনো প্রবলেম হবে না। এখানে যদি একটা অবজেক্ট নাও বসাও, তাও তোমার কোনো প্রবলেম হবে না। সো এই যে দেখো আমরা এইখানে ভার্বটাকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট নিয়ে ধরে রাখি। এখন দেখো ভার্বকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভার্বকে আমাদের মোটের উপরে ভাগ করা হয়েছে দুই ভাগে। ভার্বকে আমাদের মোটের উপরে ভাগ করা হয়েছে কয় ভাগে? দুই ভাগে। এখন এই দুই ভাগটা আসলে কি? অনেকটাই আমি জিজ্ঞাসা করেছি। দেখো এই যে দেখো একটা হচ্ছে সিঙ্গুলার আর আরেকটা হচ্ছে প্লুরাল। এই যে দেখো একটা সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, ভার্বের 2 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম, অথবা আমরা বলি জিরান ফর্ম, অথবা আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, সরি জিরান ফর্ম, ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি আর 2 প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, 2 প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম। ঠিক আছে? সো এই প্রেজেন্ট, এটা কি প্রেজেন্ট ফর্ম? ভার্বের 1 নাম্বার ফর্ম মানে কি? প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। 2 নাম্বার ফর্ম মানে কি? পাস্ট ফর্ম। 3 নাম্বার ফর্ম মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নাম্বার ফর্ম কি? এই যে ভার্বের সাথে আইএনজি, এই ফর্মটার নাম কি? এই ফর্মটার নাম হচ্ছে জিরান ফর্ম, জিরান। আর এই ফর্মটার নাম কি? 2 প্লাস ভার্বের 1 নাম্বার ফর্মটার নাম হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। এই যে দেখো আমাদের এই কয়েকটা ফর্ম এইখানে তৈরি হয়েছে আর এই কয়েকটা ফর্ম এখানে তৈরি হয়েছে। আমাদের 2টা অধ্যায় এখানে আমি ইনক্লুড করে দিয়েছি, ভার্বের 2টা অধ্যায়। আচ্ছা তোমরা যদি জেনে থাকো কোন 2টা অধ্যায়, যে এটা কোন অধ্যায় আর এটা কোন অধ্যায়, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা পজ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কিন্তু আমাদের কথা হচ্ছে এই 2টা অধ্যায়ের নাম এখন আমি তোমাদেরকে বলবো। এই 2টা অধ্যায়ের নাম আমি এখন তোমাদেরকে বলবো। প্রথম অধ্যায়টার নাম কি জানো? প্রথম অধ্যায়টার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর এটা এই অধ্যায়টার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর এই অধ্যায়টার নাম হচ্ছে রাইট ফ্রম অফ ভার্ব। এই অংশটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই যে সিঙ্গুলার আর প্লুরাল, ভার্বের সিঙ্গুলার আর প্লুরালের নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর ভার্বের এই যে দেখো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের সাথে আইএনজি ফর্ম, 2 প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম। এইটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। এখন দেখো এইটা আমরা কিভাবে ভাগ করেছি, এইভাবে যদি তুমি তোমার খাতায় লিখতে পারো, তাও তুমি একদম গ্রামার সম্পর্কে ধারণা পেয়ে যাবে। ধরো রাইট ফর্ম অফ ভার্ব পড়ছো, তার মানে সেন্টেন্সের কোন অংশটা পড়ছো? সেন্টেন্সের এই মাঝের অংশটা পড়ছো।
মানে ভারের অংশটা পড়ছো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছো মানেও সেন্টেন্সের ঠিক মাঝের অংশটা পড়ছো। এখন আমরা এই সম্পর্কে একটু তোমাকে ধারণা করে দিই। এই যে দেখো সিঙ্গুলার আর প্লুরাল, এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এইটা সেন্টেন্সের সাবজেক্টের সাথে নির্ভর, এই যে সেন্টেন্সের এই সাবজেক্টের সাথে সাবজেক্টের উপরে নির্ভর। অর্থাৎ তুমি যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, একটা ভার্ব সিঙ্গুলার নাকি একটা ভার্ব প্লুরাল, এইটা বসাতে যাওয়ার সময় তোমাকে ভাবতে হবে সাবজেক্ট কি, সাবজেক্ট অনুসারে তোমাকে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস বসাতে হবে। সব সময় তুমি চিন্তা করবা সাবজেক্ট কি, তাহলেই তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস পেরে যাবা। তার মানে এটা হচ্ছে অনুসরণ করে সাবজেক্টকে, এটাকে অনুসরণ করে শুধু সাবজেক্টকে, আর কাউকে অনুসরণ করে না। ঠিক আছে, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসরণ করে কে? সাবজেক্টকে। ঠিক একইভাবে এই যে দেখো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, জিরান্ট ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, এটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্ব কাকে ইনফর্ম করে? রাইট ফর্ম অফ ভার্ব ইনফর্ম করে অ্যাডভার্বকে। কাকে? অ্যাডভার্বকে। অ্যাডভার্বকে অ্যাডভার্ব দেখে দেখে রাইট ফর্ম অফ ভার্ব বসাতে হয়। এখন দেখো অ্যাডভার্ব কত প্রকার? যদি আমরা অ্যাডভার্বকে 8 প্রকার বা 5 প্রকারে ভাগ করে ফেলতে পারি, ধরো অ্যাডভার্ব আমাদের 5 প্রকার, আমি ভাগ করে দেব তোমাদেরকে অ্যাডভার্ব 5 প্রকার। সো এটা আমি দেখাবো কিভাবে অ্যাডভার্ব 5 প্রকার করতে পারা যায়। আর এই যে দেখো সাবজেক্ট, সাবজেক্ট কয় প্রকার? সাবজেক্ট 3 প্রকার। এখন এই যে অ্যাডভার্ব 5 প্রকার আর এই যে সাবজেক্ট হচ্ছে 3 প্রকার, তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস হচ্ছে কয়টা? 3টা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস কয়টা? 3টা। এখন যদি তুমি অ্যাডভার্ব গুলো পড়ে ফেলতে পারো 5 ভাগে, আমি 5 ভাগে করে দিব, 8 ভাগে করব না, 5 ভাগে, তাহলে রাইট ফর্ম অফ ভার্বের রুলস হবে কয়টা? 5টা। রুলস কয়টা? 5টা। আচ্ছা, 5টা রুলস, মাত্র 5টা রুলসে রাইট ফর্ম অফ ভার্ব শেষ, মাত্র 3টা রুলসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ। হ্যাঁ, তোমরা হয়তো ভয় পাচ্ছ যে কিভাবে এটা সম্ভব, যেখানে তোমাদের বইয়ে রাইট ফর্ম অফ ভার্বের রুলস আছে 40টা বা 60টা, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস আছে মিনিমাম 20টা। সেটাকে আমি মাত্র 3টা করে দিব, আর রাইট ফর্ম অফ ভার্বের রুলস মাত্র করে দিব 5টা। তাহলে 3টার 5টা কয়টা হয়? 8টা। তোমাকে 60টা রুলস মানে 60 রুলস নিয়ে পরীক্ষার হলে বসলে কোন রুলসটা তুমি মনে রাখতে পারবা? কোন রুলস তুমি মনে রাখতে পারবে না। আমিও তো মনে রাখতে পারিনি, তুমি কি মনে রাখতে পারবা? সো আমাদেরকে লাগবে মাত্র 8টা রুলস নিয়ে পরীক্ষার হলে বসা। এই যে দেখো, একটা হচ্ছে অ্যাডভার্ব আর আরেকটা হচ্ছে সাবজেক্ট। যদি তুমি সাবজেক্টটা পড়তে বসো তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে পুরোপুরি কোনো কমন পাবো। আমরা সবাই জানি এই দুইটা মিলে 3টা কোশ্চেন আমার কমন চলে আসবে, এই দুইটা মিলে 3টা কোশ্চেন কমন চলে আসে, এটা আমরা সবাই জানি। গ্রামার থেকে এই দুইটা কোশ্চেনেই 3টা কোশ্চেন চলে আসে, এই দুইটা অধ্যায় থেকে, মানে মিনিমাম 3টা, এর উপরেও যাইতে পারে, বাট মিনিমাম 3টা। সো এই দুইটা অধ্যায় আমরা মাত্র 3টা রুলস আর মাত্র 5টা রুলসে শেষ করে দেব আমাদের এই এসআই এডুকেশনে। এই ক্ষেত্রে আমি আরো তোমাদেরকে আরো কয়েকটা জিনিস দেখাচ্ছি গুরুত্বপূর্ণ। যদি তোমরা এই ক্লাসগুলো চাও, মাত্র 3টা রুলসের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ আর মাত্র 5টা রুলসের রাইট ফর্ম অফ ভার্ব শেষ, তাহলে অবশ্যই এই নেক্সট একটা ক্লাস দেখবা, যে ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে রাইট ফর্ম অফ ভার্বে 5টা রুলস শেষ, ফ্রি ক্লাসে। আর যদি ভর্তি হতে চাও তাহলে এসএ এডুকেশনে অনলাইনে আমাদের বাংলা 30টা, ইংরেজি 30টি এবং হচ্ছে সাধারণ জ্ঞান 30টি, এই মোট একটা কম্বিনেশনে আমরা একটা কোর্স তৈরি করেছি মাত্র 999 টাকা। এখানে অনেকগুলো এক্সাম আছে, 100টার উপরে এক্সাম আছে, 100টার উপরে ক্লাস আছে, 100টা পিডিএফ আছে। এইখানে ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদেরকে এই একটা সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাবে। যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া আমরা আপনার 5টা রুলসের রাইট ফর্ম অফ ভার্ব শেষ করতে চাই এবং 3টা রুলসের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ করতে চাই। আমার রুলস খুবই ইজি, পৃথিবীর সবথেকে ইজি। তো চলো আমরা আরো কিছু দেখবো বলেছিলাম, তো দেখবোটা কি? এখন দেখো পার্টস অফ স্পিচের অনেক কিছু বাদ গেছে, একটা শুধু পার্টস অফ স্পিচ দিয়ে তুমি পুরো গ্রামার শেষ করে ফেলতে পারবে, অর্থাৎ 80% গ্রামার শেষ হয়ে যাবে পার্সেন্ট। বাট আমরা আরেকটু কিছু দেখবো যেগুলো আমাদের মিসিং হয়েছে। যেহেতু পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। আমাদের এখনো অনেকগুলো মিস আছে, কনজাংশন মিসিং আছে। সো অ্যাডভার্ব তো আমরা বসাতে পারবো, অ্যাডভার্বটাও বিষয় নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখো আমাদের সেন্টেন্স কিন্তু এখনো শেষ হয়নি। আমরা সেন্টেন্স সম্পর্কে তোমাকে আরো একটু ধারণা দিব। এই যে আমরা সব মুছে দিলাম, এখন আমরা সেন্টেন্স সম্পর্কে তোমাকে কি ধারণা দিচ্ছি দেখো। এই যে এই অংশটাতে আর একটা কনজাংশন বসাবো। কি বসাবো? কনজাংশন। কনজাংশন, ওকে। কনজাংশন বসানোর পরে এইখানে আবার সাবজেক্ট, আবার ভার্ব, আবার অবজেক্ট।
এই যে দেখো আবার একটা সাবজেক্ট বসে, একটা ভার্ব বসে, একটা অবজেক্ট বসে। কোথায়? এই কনজাংশন মাঝখানে যুক্ত হয়ে আবার একটা সাবজেক্ট, আবার একটা ভার্ব, আবার একটা অবজেক্ট। ওই যে সাবজেক্টের নিচে নাউন প্রোনাউন একই একই, এই যে প্লাস চিহ্নতে কি কি বসে এই একই। কনজাংশনটা কি করে? আবার নতুন করে এনে আমাদের একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট বসাতে বাধ্য করে। তার মানে কনজাংশন হচ্ছে আমাদের একটা দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লার কাজটা কি? ধরো তুমি এই পাশে একটা সাবজেক্ট বসিয়েছো, আর তাহলে কনজাংশন ধরো মাঝখানে আছে। তো কনজাংশন বলে, কনজাংশন কোনগুলো এগুলো আমরা দেখে নিব পরবর্তী ক্লাসে। আমরা কনজাংশন ওই যে এন্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলোকেই কনজাংশন বলে। সো এগুলোর কাজ হচ্ছে এই পাশে একটা সাবজেক্ট বসাও, এই হচ্ছে দাঁড়িপাল্লা। যদি তুমি এই পাশে একটা সাবজেক্ট বসাতে চাও তাহলে ও বলে এই পাশে আর একটা সাবজেক্ট বসাই দেয়, সমান সমান করতে হবে। কনজাংশনের কাজই এটা। এখন তুমি লক্ষ্য করো, এই যে দেখো একটা এই পাশে সাবজেক্ট, এই পাশে তুমি যদি এই পাশে একটা ভার্ব বসাতে চাও তাহলে কনজাংশন বলবে তাহলে এই পাশেও আর একটা ভার্ব দিতে হবে, বাধ্যতামূলক এই পাশেও একটা ভার্ব দিতে হবে। হ্যাঁ, কোন কোন সেন্টেন্সে কনজাংশন দুইটা সাবজেক্ট নেয় না। এর কারণ হচ্ছে কনজাংশন বলে যে একই যদি ব্যক্তি হয়, এই পাশের জন্য যদি একই ব্যক্তি হয়, ওই পাশের জন্য যদি একই ব্যক্তি হয়, তাহলে একটা বসান, আমি একটাই নিব, দুইটা নিব না। কনজাংশন ওটা মাঝে মাঝে সাবজেক্টের ক্ষেত্রে এই কাজটা করে, বাট অন্য কোনো ক্ষেত্রে করে না। তো এটা কোন সেন্টেন্সে? কম্পাউন্ড সেন্টেন্সে। আমরা কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কেও জানবো নেক্সট ক্লাসে। সো এইভাবে আমরা যদি আমাদের বইগুলোতে যদি আমরা এইভাবে খাতায় লিখে রাখি যে এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার, তাহলে আমরা আমাদের পড়াশোনাটা অনেক ইজি হয়ে যাবে। লাইক এইখানে একটু লক্ষ্য করো, এই যে দেখো আমি এটা সবগুলো একটু মুছে দিই। হ্যাঁ, এই সবগুলো একটু মুছে দিই। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ইম্পর্টেন্ট জিনিসটা দেখো, তাহলে তোমার জন্য আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো অনেক দাগাদাগি করেছি তো আসলে বোঝা যাবে নাকি আমি জানি না। এই অবজেক্ট থেকে ধরে, এই যে দেখো এই অবজেক্ট থেকে ধরে এই অবজেক্ট পর্যন্ত, এই যে দেখো এই অবজেক্ট থেকে ধরে এই অবজেক্ট পর্যন্ত, এর একটা নাম আছে। নামটা কি জানো? নামটা হচ্ছে এক্সটেনশন। এই নামটা কি? এক্সটেনশন। এই এক্সটেনশনটা কি জানো? চুরি। চুরি বোঝো? মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া সবকিছু। মানে এই যে এর ভিতরে এক্সটেনশনের ভিতরে কত কিছু থাকতে পারে, এগুলা বাদ দিয়ে দেওয়াকে বলা হয় এক্সটেনশন। মানে আরো আছে, বাট তোমাকে আমি শেখাবো না। এন মানেই হচ্ছে এক্সটেনশন। তো এই এক্সটেনশনটা আসলে কি কি থাকে? ধরো অবজেক্ট থাকে একটা, কনজাংশন থাকে একটা, একটা সাবজেক্ট থাকে, আর এই সাবজেক্টের এই অংশটাতে অ্যাডভার্ব থাকতে পারে, তারপরে অ্যাডজেক্টিভ থাকতে পারে, এখানে আর্টিকেল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো এক্সটেনশন লিখে দিলে কি হয়, তুমি বাকি অংশটা তোমাকে দেখাতে হচ্ছে না, তাই এক্সটেনশন লিখে দিয়ে বেঁচে যায় সবাই। দেখো এখানে এমনও হতে পারে অবজেক্ট নাও থাকতে পারে, কনজাংশন থাকতে পারে সরাসরি, অবজেক্ট নাও থাকতে পারে, নতুন একটা সাবজেক্টও থাকতে পারে, অবজেক্ট নাও থাকতে পারে, নতুন একটা ভার্ব থাকতে পারে, বা এই অংশ পর্যন্ত নাও থাকতে পারে, শুধু একটা ভার্ব থাকতে পারে, বা শুধু একটা অবজেক্ট থাকতে পারে, বা অ্যাডভার্ব একটা থাকতে পারে। এটার নামই হচ্ছে এক্সটেনশন। এই যে এই অবজেক্ট থেকে শুরু করে ওই অবজেক্ট পর্যন্ত এই যে এক্সটেনশন লিখলাম না, এটাই হচ্ছে সেই কারণ। আমাদের কাজটা আসলে কি হবে, যখন তুমি গ্রামার শিখবা তখন অবশ্যই এই পুরো স্ট্রাকচারটা লিখে নেবা এইভাবে, দেখো যেভাবে আমি লিখেছি। দেন এখানে এক্সটেনশন লিখে রাখবা, এই প্লাস চিহ্ন থেকে টান দিয়ে কি কি লিখতে হবে, এই প্লাস চিহ্ন থেকে টান দিয়ে কি কি লিখতে হবে, আমি সব লিখে দিয়েছি তোমাকে, এই সবগুলো লিখে রাখবা। তাহলে কোন টপিকসটা পড়ছো, ধরো তুমি হচ্ছে কনজাংশন পড়ছো, মানে সেন্টেন্সের দুইটা সেন্টেন্সের মাঝের অংশটা পড়ছো, দুইটা সেন্টেন্সের কি মাঝের অংশটা, মানে হচ্ছে এক্সটেনশন পড়ছো। এইভাবে যদি তুমি গ্রামার পড়ো তাহলে এটা পৃথিবীর সব থেকে সহজ নিয়ম। আচ্ছা, পৃথিবীর সব থেকে সহজ নিয়মে দেখার জন্য আমাদের পরবর্তী ক্লাস, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের 5টা রুলস বা অন্যান্য ফর্মের 5টা রুলস বা 6টা রুলস পড়লেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, এবং তুমি অনেক ভালো কিছু শিখতে পারবা। সো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। এই নেক্সট ক্লাস দেখার জন্য অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবা যে নেক্সট ক্লাস কোন টপিকসের উপরে চাও, এবং সেটা পৃথিবীর সব থেকে সহজ নিয়মে।